আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ ও সাহিত্য চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় শব্দ প্রকরণ। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা কি জানো বাংলা ভাষার শব্দভাণ্ডার কেন এত সমৃদ্ধ? সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী এই বাংলাদেশ কালের বিবর্তনের প্রেক্ষিতে বহু বিচিত্র জনপদের রূপান্তরের মাধ্যমে নানা জাতের মানুষের সংমিশ্রণে যেমনি গড়ে উঠেছে বাংলাদেশ, তেমনি বহু কাল ধরে নানা জাতির সমন্বয়ে গড়ে উঠেছে বর্তমান বাঙালি জাতি। বাঙালি জাতি যেমন সংকর জাতি, তেমনি বাংলা ভাষাও সংকর ভাষা। আর তাই স্বভাবতই বাংলা ভাষার শব্দে ও বাঙালি জীবনের সংস্কৃতিতে রয়েছে এত বিচিত্রতা। প্রথমে অনার্যদের বসবাস, তারপরে আর্যদের আগমন। এই আর্য অনার্যদের সংমিশ্রণে গড়ে ওঠা জাতির রক্তধারা বর্তমান বাঙালি জাতির মধ্যে প্রবাহমান। খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে সেমীয় গোত্রের আরবীয়েরা ইসলাম ধর্ম প্রচার ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে সংমিশ্রিত হয়। এছাড়াও মুসলমান শাসনামলে বহু তুর্কি, আরবীয়, ইরানি, হাফসি, আফগান ও মোগল মুসলমান বাংলাদেশে বসতি স্থাপন করে, যার ফলে প্রচুর আরবি, ফার্সি ও বিদেশি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। পর্তুগিজ ও ইংরেজ আগমনের মাধ্যমে তাদের নিজস্ব সাহিত্য সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষার ওই সব শব্দ আপন করে নিয়েছে, আর এভাবেই বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। প্রথমত আমাদের জানতে হবে শব্দ কাকে বলে। আমরা জানি এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে মূলত তিন শ্রেণীতে ভাগ করা যায়: এক উৎসমূলক, দুই গঠনমূলক, তিন অর্থমূলক। এতটুকু সহজে মনে রাখার জন্য একটু টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে উৎসমূলক শব্দ কীভাবে পাঁচ প্রকার মনে রাখবো। এখানে হ্রস্ব উ, এটা দেখতে অনেকটা পাঁচের মতো। গঠনমূলক, এই গয়ের এতটুকু নিচে টান দিলে দুইয়ের মতো হয়ে যায়। অর্থমূলকে অয়ের এই মাত্রাগুলো বাদ দিলে তিনের মতো হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ এবং খুব সহজেই মনে রাখতে পারবে। আজকে আমরা উৎসমূলক শব্দ নিয়ে আলোচনা করব। উৎসমূলকভাবে বাংলা ভাষার শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা যায়: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ কি? তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎশব্দের অর্থ হলো তার, এবং সম মানে সমান, অর্থাৎ তার সমান মানে সংস্কৃত। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অপরিবর্তিত সংস্কৃত শব্দাবলী তৎসম শব্দ নামে পরিচিত। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন নক্ষত্র, ক্ষুধা, সূর্য। তো বাংলা ভাষায় এই তৎসম শব্দ খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলা ভাষার অনেকটা জায়গা দখল করে রয়েছে এই তৎসম শব্দ। 100 শব্দের মধ্যে 44টা শব্দই হলো তৎসম শব্দ। আর আমাদের বিভিন্ন পরীক্ষায় এই তৎসম শব্দ থেকে আসে। এমসিকিউতে বলা হয় নিচের কোনটি তৎসম শব্দ। সুতরাং এই তৎসম শব্দ আমাদের খুব ভালো করে চিনতে হবে। তো কিভাবে সহজে চেনা যায় তৎসম শব্দ? ফলা থাকলে সেই শব্দটাকে আমরা তৎসম শব্দ বলতে পারি। যেমন বন্য, শ্রীমান, চন্দ্র, স্মৃতি। তো 6টা ফলা যদি কোনো একটি থাকে কোনো শব্দের মধ্যে, সেটাকে আমরা তৎসম শব্দ বলতে পারি। এছাড়াও কোনো শব্দে যদি রি বা রেফ থাকে তাহলে সেটাকে আমরা তৎসম শব্দ বলতে পারি। যেমন কর্ম, ধর্ম, সূর্য, দর্শন। মূর্ধন্য ষ, মূর্ধন্য ন থাকলে সেই শব্দটাকে আমরা তৎসম শব্দ বলতে পারি। এটা আমরা নত্যবিধান সত্যবিধানের মধ্যেও পড়েছি যে তৎসম শব্দে মূর্ধন্য ষের ব্যবহারকে সত্যবিধান বলে, তৎসম শব্দে মূর্ধন্য নয় ব্যবহারকে নত্যবিধান বলে। তো সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে কোনো শব্দে যদি মূর্ধন্য ন বা মূর্ধন্য ষ থাকে সেই শব্দটা হচ্ছে তৎসম শব্দ। তো এগুলো থাকলে আমরা সেই শব্দটাকে তৎসম বলে চিহ্নিত করতে পারি। তো এগুলো ছাড়া যে আর কোনো তৎসম শব্দ হবে না তা কিন্তু নয়, এছাড়া তৎসম শব্দ হতে পারে। তো সেগুলো মনে রাখার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং খাতায় বারবার লিখতে হবে। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এখানে সবগুলোই সংস্কৃত শব্দ।
বা তৎসম শব্দ, যেমন কর্ম, ধর্ম, পত্র, আগমন, বৃক্ষ, বর্ণ, কেরানি, কেশর, লবণ, সিংহ, সন্তান ইত্যাদি। এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বলতে হবে এবং খাতায় লিখতে হবে। সব থেকে ভালো হয় যদি এই শব্দগুলো দিয়ে একটা বাক্য রচনা করা যায়, তাহলে মনে থাকবে। এরপরে আসি, এই কিছু তৎসম শব্দ আমরা সহজে কীভাবে মনে রাখতে পারি। এখানে একটা ছন্দ দেওয়া আছে, যেমন সম্রাট জীবন বৈষ্ণবীয় নরনারীদের মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু রক্ষা পেয়ে মনুষ্যরা সকাল বিকাল অন্ন খাদ্য ভক্ষণ না করে নদী অঞ্চলে জলবায়ু পরিবেশে বৃক্ষলতার সুন্দর পুষ্প পদ্ম তুলে এনে চন্দ্র সূর্য নক্ষত্র দেখে ধর্মীয় গৃহে সৃষ্টিকর্তার প্রার্থনা করে। এটা আরেকবার পড়লে আবার বুঝতে পারবে। এখানে আসলে একজন সম্রাটের কথা বলা হচ্ছে, যে সম্রাটের নাম হচ্ছে জীবন। তিনি কিছু বৈষ্ণবীয় বা বৈষ্ণব একটা জাতি বৈষ্ণবীয় নরনারীদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু সেই সব লোক বা সেই সব নরনারী বা সেই সব মনুষ্যরা সকাল বিকাল অন্ন খাদ্য ভক্ষণ না করে নদী অঞ্চলে বা নদী এলাকায় জলবায়ু পরিবেশে বৃক্ষলতার সুন্দর পুষ্প পদ্ম তুলে এনে তারা চন্দ্র সূর্য নক্ষত্র দেখে ধর্মীয় গৃহে সৃষ্টিকর্তার প্রার্থনা করে। এখানে এই কালার করা শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। এরপরে আসি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? আমরা জানি যে বাংলা ভাষায় কিছু শব্দ কিঞ্চিত কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, তাকে অর্ধ তৎসম শব্দ বলে। এখানে আমরা আগে পড়েছিলাম তৎসম মানে কি, সংস্কৃত, আর অর্ধ তৎসম মানে হচ্ছে তাহলে কি, আধা সংস্কৃত। তা আমরা সহজেই বলতে পারি যেসব শব্দ সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদের আমরা অর্ধ তৎসম শব্দ বলতে পারি। এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন দেখো, যেখানে জ্যোৎস্না, সেখান থেকে জ্যোৎস্না। তো জ্যোৎস্না শব্দটা সংস্কৃত আর জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম। এখান থেকে আরও একটা বিষয় বলার হচ্ছে, সংস্কৃত শব্দ চেনার আর একটা উপায় হচ্ছে যে তৎসম শব্দগুলো একটু কঠিন হয় এবং পুরনো হয়, এটাও তৎসম শব্দ চেনার একটা উপায়। তো এখানে জ্যোৎস্না শব্দটা একটু পুরনো শব্দ এবং একটু কঠিন শব্দ, আর সেখান থেকে আছে জ্যোৎস্না। তো অর্ধ তৎসম শব্দ চেনার একটা উপায় হচ্ছে এই যে অর্ধ তৎসম শব্দগুলো অব্যবহৃত হয়, অপ্রচলিত হয়, এগুলো সচরাচর আমরা বাংলা ভাষার চলিত রূপে সচরাচর আমরা ব্যবহার করি না। কোনগুলো? অর্ধ তৎসম শব্দগুলো। আর সংস্কৃত শব্দগুলো এগুলো আমরা খুব বেশি ব্যবহার করি বা ভালোই ব্যবহার করি, তবে এগুলো হচ্ছে পুরনো এবং একটু কঠিন, এটুকু খেয়াল রাখতে হবে। আরও যদি উদাহরণ দেখি, শ্রাদ্ধ। এখানে শ্রাদ্ধ হচ্ছে তৎসম শব্দ, এটা একটু কঠিন এবং পুরনো। আর শ্রাদ্ধ এটা সম্পূর্ণই মানে ব্যবহার হয় না, আমাদের বাংলা ভাষায় সচরাচর ব্যবহার হয় না। তো এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এভাবে গৃহিণী, গিন্নি, বৈষ্ণব, বৈষ্ণব, কুৎসিত, কুৎসিত। এই কুৎসিত শব্দ এগুলো কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি না। তো অপ্রচলিত শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আশা করি বুঝতে পারবে। আমরা একটা ছক দেখি, এখানে অনেকগুলো শব্দ আছে। তৎসম যেমন চন্দ্র, আর অর্ধ তৎসম হচ্ছে চন্দর, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, সকল, সকল, প্রাণ, পরাণ। তো এই দেখো, অর্ধ তৎসম শব্দগুলো আমরা সচরাচর কিন্তু বাংলায় ব্যবহার করি না, আর তৎসম শব্দগুলো কিন্তু এগুলো আমরা ব্যবহার করি, তবে এগুলো পুরনো এবং একটু কঠিন হয়ে থাকে। এই চন্দ্র থেকেই কিন্তু চাঁদ, এটা আমরা পরে আসতেছি তদ্ভব শব্দ আলোচনায়। তো তদ্ভব শব্দ কি? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। এইখানে একটা কথা বলা হচ্ছে যে ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায়, আমরা জানি ভাষা কিন্তু গতিশীল, নদীর মতো প্রবাহমান, অর্থাৎ ভাষা কিন্তু পরিবর্তনশীল। তো এই তদ্ভব শব্দগুলো ঠিক একইভাবে সংস্কৃত ভাষা থেকে একটা পরিবর্তনের মাধ্যমে, কিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে? এই প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তন হয়ে তারপরে আমাদের এই বর্তমান আধুনিক বাংলা এসেছে, আর এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তো তদ্ভব একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হচ্ছে তৎ মানে কি, তার, মানে সংস্কৃত, এবং ভব মানে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন। আর তদ্ভব শব্দের আরেক নাম খাঁটি বাংলা। এটা কেন একটু পরে বলতেছি, কেন এটার নাম খাঁটি বাংলা। এখানে কিছু উদাহরণ দেখি, যে সংস্কৃত হস্ত, এই হস্ত শব্দেরই প্রাকৃত রূপটা হচ্ছে হত্ত, এই হত্ত থেকে আধুনিক বাংলায় আসছে হাত। তো এই যে একটা শব্দ সংস্কৃত থেকে একটা মাধ্যম হয়ে তারপরে বাংলায় আসলো,
একটা মাধ্যম হয়ে আসার কারণে এই শব্দটা খাঁটি হয়ে এসেছে, আর এই জন্যই এই তদ্ভব শব্দগুলোকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। এভাবে আমরা আরও উদাহরণ দেখতে পারি। চর্মকার, এখানে চর্মকার প্রাকৃত শব্দে হলো চম্মার, সেখান থেকে হলো চামার। এরকম মৃত্তিকা সংস্কৃত শব্দ, এখান থেকে আসলো মিত্তিয়া, অর্থাৎ প্রাকৃত শব্দ, সেখান থেকে আসলো আধুনিক বাংলায় মাটি। আচ্ছা, এই সংস্কৃত, প্রাকৃত এবং তদ্ভব এই মাধ্যমে আসে এটা। তাহলে এইখানে আমরা তদ্ভব শব্দ কীভাবে চিনতে পারি? তদ্ভব শব্দগুলো হচ্ছে বাংলা ভাষায় খুবই প্রচলিত, খুবই চলিত এবং আধুনিক ভাষা। আর এটা হচ্ছে সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে তারপরে তদ্ভব হয়ে আসছে। তো তদ্ভব শব্দগুলো কিন্তু খুবই সহজ হয়ে থাকে। আশা করি বুঝতে পারবে, বারবার ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করবে, তাহলেই বুঝতে পারবে। আমরা আরও একটা ছক দেখি। এখানে তৎসম শব্দ যেমন অগ্র, এই অগ্রর প্রাকৃত রূপ হচ্ছে অজ্ঞ, আর সেখান থেকে তদ্ভব আসলো আগ। এরকম হস্ত, প্রাকৃতিতে হত্থ, তারপরে হচ্ছে হাত। ভক্ত, ভত্ত, ভাত। এখানে প্রাকৃত শব্দগুলো অপ্রচলিত, আবার আমরা ওইখানে অর্ধতৎসম পড়েছি, সেটাও ছিল কিন্তু অপ্রচলিত। তো ওই ওটা অর্ধতৎসম অপ্রচলিত হলেও ওইটা ওই পর্যন্তই থেমে গিয়েছে। আর প্রাকৃত শব্দ অপ্রচলিত, তবে সেখান থেকে আবার পরিবর্তন হয়ে আধুনিক বাংলায় এসেছে, যেটা আমরা তদ্ভব বলতেছি। এটাই ছিল অর্ধতৎসম আর প্রাকৃতের মধ্যে পার্থক্য। এভাবে অনেক শব্দ আছে এখানে। চন্দ্র, চান্দ, চাঁদ। দেখো, এই চন্দ্র হচ্ছে কিন্তু সংস্কৃত শব্দ, আর চাঁদ হচ্ছে বাংলা শব্দ, মানে তদ্ভব শব্দ, খাঁটি বাংলা। তো এই চন্দ্র কিন্তু পুরনো এবং একটু কঠিন, আর চাঁদ কিন্তু একটু সহজ। এভাবে করেই আমরা পাঠ্যগুলো বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি বারবার দেখবে, আর এর পরের ভিডিওতে আমি দেশি শব্দ এবং বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব।